আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের অ্যানিমেশন চ্যানেল টুন বাংলাকে। চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রইল। মেলা থেকে ফেরার পথে চন্দনা দেখতে পায় প্রায় কয়েকশো বছর পুরনো জমিদার বাড়ি। তার সাথে জুড়ে আছে এক কালো জলের ইতিহাস। লকাই সেই গল্প বলতে শুরু করে চন্দনাকে, কিভাবে জমিদার রাধা বিনোদ তার ব্যভিচারিণী স্ত্রীর চরম মর্মান্তিক মৃত্যু হেনেছিল। কিন্তু এসব বলার পিছনে লকাইয়ের উদ্দেশ্য কি? শুনতে থাকুন আমাদের আজকের গল্প তিনি তার কলমে, কালো জলের কান্না, অন্তিম পর্ব। পরের দিন ভোরে জানা গেল গ্রামের জমিদার বাড়ির সব কাজেই পটু এবং বিশেষত কর্তা মশাইয়ের অত্যন্ত অনুগতা সার্থক নামা কালিন্দী ঝি মারা গেছে। কালো জলের পুকুরে ভেসে উঠেছে তারই নগ্ন মৃতদেহ। খবর পেয়ে অনেকেই দেখতে এলো ব্যাপারটা। তবে ওর কাপড় কি হলো? কাল একখানা বড় ভালো কাপড় পরেছিল কালী দিদি, সেই কাপড়টার লোভে কি কেউ ওকে খুন করলো? আরে দূর, চুরি হবে কেন? দেখছো না গলায় সোনার হার পরে আছে? চোরটা কেমন চোর যে সোনা ছেড়ে শাড়ি নিয়ে পালাবে? হা হা গো, মেয়ে মানুষ বলে কথা, এমন ধারা বিনা কাপড়ে মূল। চি 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 চি, কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জার কথা বলো দেখিনি। হ্যাঁ, তাই তো, কি লজ্জার কথা বলো দেখিনি। ক্রমশ বেলা বাড়তে থাকল। বৃদ্ধ ব্রাহ্মণ কয়েকজন দেহটা পুকুর থেকে তুলে দাহ করার কথা বলেন, কিন্তু তখনই তাদের শুনিয়ে দেওয়া হলো জমিদারের হুকুম। বলি বামন ঠাকুর, সকলে আপনারা কি কর্তা মশাইয়ের হুকুম শোনেন নে? জানেন নে এই পুকুরের কালো জল অশুদ্ধ হয়ে গেছে। মেয়ে মানুষের পাপে এই জল কি আর ছুঁতে আছে? ও জলে যে হাত দেবে তার কপালে দুঃখ আছে। আপনারাও শুনে রাখুন, খোদ জমিদার মশাইয়ের আদেশে ওই পুকুরের কালো জল স্পর্শ করা নিষেধ। আর যদি জল ছোঁয়াই না যায়, তবে জলের মাঝখানে ভেসে থাকা কালিন্দী ঝিয়ের উলঙ্গ মৃতদেহ উদ্ধার হবে কি করে? আর দেহই যদি না থাকে, তবে পোড়ানোর প্রশ্নই ওঠে না। অর্থাৎ ঝি কালিন্দীর দেহটাও বেঁচে থাকার সময় শুনে যাওয়া পদ্ধতিতে ব্যভিচারিণী জমিদার গিন্নির দেহের মতোই পচে গলে ওই কালো জলের তলাতেই থাকল। কিন্তু তবুও মিটল না ব্যাপারটা। প্রায় প্রতি রাতেই কান্না শোনা যেতে লাগল, আর প্রতি ভোরেই পুকুরের কালো জলে ভেসে উঠতে দেখা গেল একজন নারীর নগ্ন দেহ। জমিদার বাড়ির ধারে কাছে জনবসতি তেমন ছিল না। জমিদার বাড়িরই ভিত্তস্থানীয় লোকেদের, ঘরণীদের বাস ছিল ওখানেই। তাদেরই অর্ধেক ধীরে ধীরে অকালে রহস্যময়ভাবে ইহলোক ছেড়ে পরলোকে চলে যায়। একটা সময় এখানকার জমিদারি ফেলে রেখে রাধা বিনোদ শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। আর ভালো লাগে না নিত্য নতুন মরা কান্না শুনতে তার। তাছাড়া যতই সে জমিদার হোক, একদল হয়ে সবাই যদি তাকে আক্রমণ করে, তবে তাদের ঠেকানো যাবে না। তেমন আভাস রাধা বিনোদ এর মধ্যেই পেয়েছে। অনেকেই বলা বলি করে, এই সব হয়েছে ওই জমিদার মশাইয়ের জন্য। ঠিকই তো, বউটাকে অত কষ্ট দিয়ে মারলো, আবার তার সৎকারও করল নি। নিজে যেন কি একেবারে মহাপুরুষ। তাই না তাই, চালনি হয়ে সূচের বিচার, এই সব হয়েছে ওর পাপে। রাধা বিনোদ কানাঘুষো এইসব শুনে আর বেশি ঝুঁকি নেয়নি। পত্রপাঠ গ্রাম ছেড়ে শহরমুখ হয়েছে। এমনিও সেখানে তাদের বংশের সঞ্চয় কিছু কম ছিল না। কর্তা চলে যাওয়ার পরপরই
বউ মেয়ে হারানো অনেক সংসারী এবং বুঝদার লোক তারই পিছু নিল। ফলে দিনে দিনে এলাকাটা জনহীন হয়ে গেল। কিন্তু জমিদার বাড়ি, কাছারি ঘর এইসব পরিত্যক্ত হলেও ওই আমলের একটা জায়গা গোপনে জেগে রইল সবার অগোচরে। কালো জল রাত বিরেতে অনেকবার কেঁদেছে, কিন্তু মানুষ না থাকার দরুন কানে যায়নি কারুরই। তবে এখানে ঘটা অশনি ঘটনার কথা আশেপাশে রটে গিয়েছে ততদিনে। গালগপ্প তৈরি হয়েছে হরেক রকম। কেউ বলে, যতই দোষ করে থাকুক, মেয়ে মানুষের পরনের কাপড় খুলে নেওয়া, না 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 না, নরলোকের সামনে এই বেইজ্জতিটা করা তার মোটেই উচিত হয়নি। ওই জন্যেই বোধহয় ওখানকার বউ মেয়েগুলো অমন অকালে চলে গেল। জানো, আমি শুনেছি এমনও হয়। আরে, পোয়াতি মেয়ে মানুষ যদি পেটে বাচ্চা নিয়ে মরে যায়, তবে মরবার পর আর 5টা ছেলের মায়ের কাছে সে ঘুর ঘুর করে, আশা নিয়ে মরে তো। এর মনে হয় তাই হয়েছিল। আহ, কি যে বলছো তুমি! ভুল কিছু বলিনি গো মুখুজ্জে গিন্নি। ভেবেই দেখো না একবার, ওই বয়সের মেয়ে মানুষ, তার উপরে আবার সুন্দরী। স্বামী যতই রাগ করে গায়ে আগুন দিক না কেন, শরীর পুড়েছে তাই বলে কি আর লজ্জা শরম পুড়ে গেছে? তা কখনো কি হয় নাকি? এই মরণখানা এমন অস্বাভাবিক। জলে যে পড়ল তা কি আর কেউ তুলল নি? সবাই খালি দেখলে। তা তো দেখবেই, অমন রঙ্গমাগনায় দেখতে পেরে কেউ ছাড়ে বলো? আর পুরুষ মানুষগুলো তো... থাক থাক, ওদের কথা আর বলুনি। সব এক একটি হুলো বেড়াল, আঁশের গন্ধ পেলেই অমনি চুপ চুপ করে চলে যাবে। কি আর বলি ভাই, তেনাদের নিয়েই আমাদের ঘর, আমাদের সংসার। তা যাগ্গে যাগ্গে, যে কথা বলছিলে সেটাই বলো না। হ্যাঁ, তাই বলছি, সেই জমিদার গিন্নি মরণকালে বড় লজ্জায় পড়েছিল। একখানা অঙ্গের কাপড় ছিল না তো, সেই কাপড়টাই বোধহয় মেয়ে মানুষগুলোর কাছে সে চাইতে আসতো। হ্যাঁ, বলো কি গো? হতেই পারে। থাক থাক থাক, আর বলতে হবে না। এই রাত বিরেতে আমার বাপু ভয় লাগে। ভয় পেলি আমি আর বলছি নে। তবে তোমরা একবার ভেবে দেখো, এমন হতে পারে তো? নত মিছে মিছে অমন কাণ্ড ঘটলো কেমন করে? আহা, মেয়েগুলো তো আর পাগল ছিল নি যে রাতের পর রাত তারা বিনা কারণে ওই কালো জলে গিয়ে ঝাঁপ দেবে। আর তাও আবার অমন ধারা উলঙ্গিনী হয়ে। এই সমস্ত গল্প কাহিনী ভাসতে লাগলো বাতাসে। সুখ্যাতি তবু চাপা যায়, কিন্তু কুখ্যাতি সময়ের স্তরেও ঢাকা পড়ে না। দূর, ছাই কাঠকে বস মানিয়ে আঙুলের ডগায় নাচাচ্ছি, কিন্তু এইটুকখানি চাল ডালের দানাগুলো আর বস মানে না কেন, তাই ভাবছি। কেমন করে যে রান্না বাড়া করে মানুষ খায় কে জানে। 1 ঘন্টা হতে যায়, হাওয়া করেই যাচ্ছি, আঁচ ওঠার কোনো নাম নেই। এদিকে হাঁড়িতে চালে ডালে বসিয়েছি সেই কখন, জল গরম হয় না, হলে ফুটবেই বা কী করে? চিড়ে মুড়ি খেয়ে আর কদিন থাকা যায়? পেটে দুটো না দিলেও নয়। তোর দরকার নেই আমার খিচুড়ি রেঁধে খাবার। এর চেয়ে মুড়িতে জল ঢেলে দুটো চিনি মিশিয়ে খেলে এখনই একটা নিশ্চিন্তে ঘুম হয়ে যেত। আহা, কি সুখেরই জীবন! বুড়োটা আমায় সব কিছুই শেখালো, শুধু শুধু রান্না করাটাই না শিখিয়ে গেল আমাকে। লকাই শেষমেশ উনুন ধরাতে না পেরে উনুনের ভিতর 1 ঘটি রান্নার জলই ঢেলে দিল রাগের চোটে। রাগটা তার পালিত দাদুর উপরই হচ্ছে। এমন সুন্দর কাঠের কাজ শিখিয়ে গেছে, উপকারিত করেছে। আর শুধু লোকটা শতকরা ভালো ছিল না, কিন্তু সত্যি কি তাই?
অন্তত লকাইয়ের পক্ষে। লকাই সবাইয়েরই মোটামুটি মুখ চেনা, খুবই নামজাদা কাঠের মিস্ত্রি। গায়ে গতরে খেটে তার পয়সা কড়ির কোনো অভাব নেই, এই কথা সবাই জানে। কিন্তু যেটা সবাই জানে না তা হলো যে লকাইয়ের মিস্ত্রি আর সহজে ছেনি হাতুড়ি তুলছে না। হ্যাঁ, হিসেব করে চালাতে পারলে এক যুগ তাকে খেটে খেতে হবে না। আপনারা কি ভাবছেন ভিক্ষে করে খাবে? দূর দূর, লকাই কি তেমন ছেলে? এলেম তো তার কম নয়, শুধু একটু অল্পেই মাথাটা বিগড়ে যায়, এই যা। আবার শান্ত হয় সহজে, এই যেমন এখন হলো। মুড়ি খেতে খেতে লকাই আপন মনে বলল, আহা, ভেজানো ছোলা দিয়ে বউটা বড় ভালো মুড়ি মাখত। বউ জিনিসটি বড় ভালো, কেমন যত্ন করে ভালোবেসে ভালো ভালো কথা বলতো। কিন্তু কিন্তু না, লক্ষণ দাদু যে বলেছিল তার বউয়ের জন্যই একদিন সে মরতে গেছিল, সে বেটির এত চাহিদা ছিল যে দাদু কোনোদিন তাকে পোষাতেই পারেনি। এই যে এখানে বসে বসে কাঠ চিরছ, তা কাঠের সঙ্গে তো সংসারটা করলে পারতে। মিছে মিছে আমায় কষ্ট দিতে ঘরে আনলে কেন? আর কারোর হাতে পড়লে জীবনে এত কাঁদতে হতো না। বলিহারি যাই বিয়ে করায়। কত জন্মের পাপ ছিল যে তোমার মতো একটা নিমুরদে লোকের হাতে পড়েছি। এক করা মুরদ নেই, 7 করা গুমর। বলি, বউকে যে পুরুষ মানুষ খেতে দিতে পড়তে পারেনি তার জন্ম নেওয়া কেন? ঘেন্না ঘেন্না, ধিক সেই বাপ মাকে যে তোমার মতো ছেলের জন্ম দেয়। চুপ কর, শুনোইনি। মুখে যা আসবে তাই বলবি নাকি? হ্যাঁ, আমার বাপমা তোর কোন বারা ভাতে ছাই দিয়েছে রে, যে তাদের স্বপ্ন থেকে টেনে আনছিস? হ্যাঁ, তোর মতো মেয়ে মানুষের সুখ কোনোদিনও হবে না। খালি দাও দাও, ঘি ভাত, পাটের শাড়ি, রূপোর বালা, এবেলাও বালা দাও, তাহলেই তুমি স্বামী। হ্যাঁ, আর একদিন উপোস করতে হলেই তুমি শত্রু। পাপ তো আমার যে তোর মতো একটা হতচ্ছাড়ি মেয়েকে ঘরে নিয়ে এসেছি। কি কি বললে? আমি হতচ্ছাড়ি? তোমার কোন গর্বটা আছে শুনি? হ্যাঁ, 2 বছর ঘুরতে গেল, বিয়ে হয়েছে, এখনো একটা ছেলে পুলে দিতে পারো না বউকে। তুমি আবার পুরুষ মানুষ, তোমার মরণ হয় না কেন? মরলে তো তোকে 5 জন বিধবা ভেবে একটু দয়া ঘেন্না করবে, সুখে থাকবো। বেঁচে আছো কেন? মরো না, মরো। লক্ষণ বাঁ হাতে একটা চওড়া শাল কাঠের গা চাঁদছিল নতুন করাতটা দিয়ে। ডান হাতটা এখনো হাতুড়ি ধরতে পারে না, চামড়ায় টান লাগে, ক্ষতটা এখনো কাঁচা। লক্ষণের গা ভালো নয়, কেটে কুটে গেলে সহজে শুকোতে চায় না। তার উপর নতুন করাতে কাটা অতখানি, একটু সময় তো লাগবে। দিন আনা দিন খাওয়া লক্ষণ মিস্ত্রি তল্লাট জোড়া খ্যাতি আছে, কিন্তু সঞ্চয় বলে কিছু নেই। আজ 15 দিন সে কাজ করতে পারেনি, কোনো মতে দিন গুজরান হচ্ছিল। একে অভাব, তার উপর সুনয়নীর মতো বউ, যে শুধু নিজেরটাই বুঝে। চোখ খোলা থেকে বন্ধ করা সারা দিন তাকে দাঁতে পিষছে সে। অনেক শুয়েছে লক্ষণ, কিন্তু আজ আর পারল না। পুরুষ মানুষকে তার পৌরুষ তুলে কথা বললে সে সইতে পারে না। কাঠ করাত ফেলে দিয়ে লক্ষণ উঠে দাঁড়ালো, বলল, তাই যাচ্ছি, আমি মরতেই যাচ্ছি। আমি মরলে আবার বিয়ে করিস, সেই বর গন্ডায় গন্ডায় ছেলে বিলুবে তোকে। বলেই লক্ষণ হনহনিয়ে ঘরের বাইরে বেরিয়ে গেল বউয়ের বড়লোকি চালের খাই মেটাতে। আশেপাশে বেশ কিছু ধার দেনা হয়ে গেছে, হাতে কাজ নেই। দিনের বেলাটা লক্ষণ তাই আজকাল ঘরের ভিতর থাকে। এখন রাত, আকাশে চাঁদ রূপোর থালা। জোরে হেঁটে লক্ষণ বাঁশ বাগান পেরোল। সামনের ফাঁকা পথ পেরিয়ে শান্তি পেল একটু মনে। দিন রাত কানের কাছে নেই নেই শুনতে হবে না আর। তার শুধু দাও, দিতে না পারলে জন্ম তুলে কথা বলে মানুষ, তা আর সহ্য করতে হবে না। এবার সে মরবে। এদিকে
স্বামী ঘর থেকে বেরিয়ে যাওয়ায় বুকটা ছ্যাঁত করে উঠল। হ্যাঁ, সে ভালো খেতে ভালো পড়তে ভালোবাসে, তাই বলে না না, কোনো স্ত্রী চায় না সে যেচে বিধবা হবে। বড্ড লেগেছে মানুষটার। উফ, আমার মুখে আগুন। কি বলতে যে কি বললুম, এই রাতের বেলা গেল কোথায়? হে মা কালী, রক্ষা করো মা গো। কেটে গেল অনেকটা সময়। লক্ষণ মন ঠিক করে ফেলেছে, মরতেই তো সে এসেছে, তবে তার আগে পৃথিবীটা একবার শেষবারের মতো প্রাণ ভরে দেখে নিক। কেমন চাঁদনি রাত, কালো জলের উপর ঝলমল করছে জ্যোৎস্না। পাশেই পোড়ো জমিদার বাড়ি, কাছারি ঘর। এককালে কতজন থাকতো এখানে, কত কি না হয়ে গেছে। আর আজ এই তো জীবন, এই আছে এই নেই। তবুও মানুষের চাহিদা আর শেষ হয় না। লক্ষণ এসব ভাবতে ভাবতেই চাঁদের হাসি দেখছে। ওদিকে আর ঘরে টিকতে না পেরে কোথায় গেল মানুষটা? একটা কাল ঘটাবে দেখছি। সিঁদুরটা যেন থাকে মা গো, তার আগে যেন আমি যাই। এইসব বলতে বলতে পথে নেমেছে সুনয়নী। জোরে হাঁটছে। একই পথে সে এসে পৌঁছল যখন, তখন লক্ষণ পুকুরের খুব কাছে গিয়ে দাঁড়িয়েছে। আর এক মুহূর্ত, তারপরেই ও ঝাঁপিয়ে পড়বে জলে। আর এই জলে যে পড়ে সেই মরে, এ কথা সবার জানা। জলে নাকি জল পেতনি আছে। সেই অসতী জমিদার গিন্নি মরে পেতনি হয়ে জলে বন্দি হয়ে আছে। হতেই পারে মরার সময় তার গায়ে কাপড় ছিল না, বড্ড লজ্জা নিয়ে মরেছিল সে। মরার পরেও তার সেই লজ্জা তাকে ছাড়েনি। তাকে এভাবে লজ্জা পেতে জলে আগুনের জ্বালায় জ্বলতে জ্বলতে মরতে দেখার জন্যই তো আড়ালে গিয়ে এড়িয়ে নজর রেখে এসেছিল সে সেদিন। সোনার প্রতিমার মতো রূপ কেমন করে ছাড়খাড় হয়ে যাচ্ছে তা দেখতে পেয়ে ভারী আমোদ হচ্ছিল তার। সে কাল পেঁচি, আর এ ছিল এখানকার সবচেয়ে সুন্দরী মেয়ে। তার সর্বনাশ করতে পেরে খুব সুখী হয়েছিল কালিন্দীজি। মেয়ে মানুষ তো, তাই মেয়ে মানুষের ক্ষতিতেই আনন্দ হয়েছিল তার। মরে গেল নাকি? আর নড়ছে না তো। যাই একবার দেখে আসি। গা বড়া সোনা, ওজন ধরে বেচলেও তো 4 পয়সা হয় নাকি? ভেবে কালিন্দীজি চারপাশ সতর্কভাবে একবার দেখে নিয়ে সে ঝুঁকে পড়ে আগুনে পোড়া জমিদার গিন্নি মণিমালার গলার কাছে। সীতাহারখানা শরীরে হাত দিতে নড়ে ওঠে মণিমালা। কে কে বলেই সে আগুনে পুড়ে কুঁচকে যাওয়া জলে ভেজা চামড়ার আঙুল দিয়ে চেপে ধরে কালিন্দির হাত। চমকে ওঠে কালিন্দী। ও বাবা, তবে মরেনি? কই মাছের জান নাইনি। ছাড় ছাড়, আমাকে ছাড়, ছাড় বলছি। একখানা কাপড়, একখানা কাপড় দাও আমাকে। একটা কাপড় আমিও দেব, আমার গয়না দেব, আমি দেব। বদলে একটা কাপড় দাও না। কাপড় তুই জমের বাড়িতে পাবি। বলেই হাত ছাড়িয়ে কালিন্দী সেই হাত চেপে ধরে পাড়ে মাথা ঠেকিয়ে পড়ে থাকা জমিদার গিন্নির আগুনে ঝলসে যাওয়া নরম গলাটা শেষবারের মতন ছটফট করে ওঠে দগ্ধ নগ্ন শরীরটা। তার পায়ের চাপে কেঁপে যায় কালো পুকুরের জল। হ্যাঁ, এইবার মরেছে। কিন্তু মানুষ খুন করতে পারবার উত্তেজনায় তার আর গয়না হাতানো হল না। কথাটা সত্যি বটে। সকলের চোখে কালিন্দী এ বাড়ির প্রধানা পরিচারিকা হলেও এটা তার আসল পরিচয় নয়। সে হল আসলে এই জমিদার বাড়িরই এক গোপন সদস্য। রাধা বিনোদের এক পিসি কুমারী অবস্থায়
গর্ভবতী হয়ে পড়ে। তারপর যথাসময় একটি কন্যা সন্তানের জন্ম দিয়ে সে মারা যায়, কিন্তু বাড়িতে রেখে যায় তার মেয়েকে। রাধা বিনোদের পিতা ও পিতামহ নেহাত বাড়ির মেয়ের শেষ স্মৃতি বলে সেই সদ্য জন্মানো বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হয়। তাকে মারতেও পারে না, আবার ফেলতেও পারে না। বলা যায় না ভিতরের কেচ্ছা বাইরে গেলে কি হবে। যতই হোক, বাড়ির মেয়ের নামে বদনাম রটা ভালো কথা নয়। সে মুখপুরিটা তো মরেইছে, এখন তার পাপ নিয়ে আর কেউ জ্বলতে চায় না। তাই বেশি নাড়াঘাটা না করে বাচ্চাটাকে বাড়িতেই রাখার সিদ্ধান্ত করা হলো। থাক, খেয়ে পড়ে বড় হোক, তারপর সময় হলে গায়ে গতরে খেটে ঋণ শোধ করবে খন। আর কালিন্দী এখন তাই করছে। এইসব কথা সে জেনেছে জমিদার বাড়ির পুরনো বাবুর্চির মুখে। মরণকালে উড়ে বাবুর্চি জগন্নাথ শ্যামল কিশোরীঝি কালিন্দীকে বলে গিয়েছিল সব, আর দিয়েছিল তার পরিচয়। জমিদার নন্দিনী যৌবনে কটক থেকে আসা সুপুরুষ বাবুর্চিকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলেছিল, অবশ্যই গোপনে। শেষে সব জানাজানি হতে এক রাতে সবার চোখের আড়ালে জগন্নাথ আর রাধা বিনোদের সেই পিসি নবযৌবনা ললিতা যখন দেখা করে, তখন জগন্নাথ বলে, তুমি মোর কোন শর্মাসে কইলে বলো তো? তুমি হলে মনিবেরও ঝিও, তুমি কোন হবনি, কিন্তু মু প্রাণে মারা পড়িবি। মতে কোনো কর্তমারে চারিবে না। কোন খেতি করিলে তোমারে মু আমিয়া এতে লোক রইবারু তোমাকে কাই মতে নেই করি, এমনি তো মরণ খেলা খেলিলে। হ্যাঁ, বতে যদি মরিবাড়ি ছিলা, তাই কেন এত রঙ্গ করিলে তুমি? হ্যাঁ, আমি রঙ্গ করিনি জগন্নাথ, আর তোমার কথা আমি কাউকেই বলবো না। এখনো বলিনি তোমার নাম, আর কোনো দিনও বলবো না। সবাই জেনেছে আমার কথা, কিন্তু আসল কথা কেউ জানে না। জমিদার বাড়িতে মেয়েদের সুখের সীমা নেই, কিন্তু এখানে তারা নিজেরা অসুখী। আমিও তাই ছিলাম। আমার বাবা দাদা সবাই দেখে শুনে নিজেদের জমিদারির স্বার্থে পাশের গ্রামের জমিদার মুরলীধর মল্লিকের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, কারণ তাহলে এরা আরও বেশ কিছু তালুক দখল করতে পারবে সেই জমিদারের সাহায্যে। লোকটার বয়স আমার বাবার চেয়েও বেশি, তার ঘরে 2 বউ আছে, ছেলে মেয়ে নাতি নাতনি সব আছে। তবু সে নাকি আমাকে বিয়ে করতে চায়। কেন জানো? আমি সুন্দরী বলে। তার কাছে আমার কোনো দাম নেই জগন্নাথ। সে শুধু আমার যৌবন অধিকার করতে চায়। তাই আমার যাকে ভালো লাগে তাকেই আমি সব দিলাম। তুমি যে কাম করিলে তার পরিণাম খুব খারাপ হবে গো। তোমো পারিব মোরে হাত ধরি করি বাপের আউরে বড় ভাই পাও খাই নেতে। তুমি কোনো পারিব না, কেবলমাত্র তোমার ইচ্ছা মতোই এ সন্তান হয়েছে। না 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 না, আমি তা চাই না। এমনিতেও জমিদার বাড়িতে ছেলেরাই গুরুত্ব পায়, মেয়েরা নয়। আমি সব বললেও ওরা আমার ইচ্ছে কি সম্মান দেবে না। উল্টে তোমাকে আমার চোখের সামনে চরম কষ্ট দেবে, মেরেও ফেলতে পারে। তবে আমায় ওরা মারবে না, সেটা আমি জানি। আমার বাবার ধর্মজ্ঞান আছে। অন্তঃসত্ত্বা অবস্থায় কোনো নারীর ওপর অত্যাচার করবে না সে। আমি তো আর কিচ্ছু চাইনি, শুধু আমার যৌবন আমার ইচ্ছে মতো সার্থক করতে চেয়েছিলাম। তা করা আমার হয়ে গেছে। এখন পরে কি হবে তা নিয়ে আমার কোনো চিন্তা নেই। বাবাকে দাদাকে বুঝিয়ে দিতে পেরেছি যে মেয়ে হলেও আমি পুতুল নই, যে আমায় নিয়ে যা ইচ্ছে তাই করা যায় না। আমার ইচ্ছেরও একটা দাম আছে। ও তরফে বড় মুখ ছোট হয়ে গেছে।
বিয়েটা আর হবে না। আমি এভাবেই শোধ নিলাম। তুমি আর বেশি কিছু ভেবো না, নিশ্চিন্তে থাকো। জগন্নাথ নিশ্চিন্ত হল, কিন্তু নন্দিনীর গর্ব চিরস্থায়ী হল না। মেয়ের জন্ম দিয়েই সে প্রাণ হারাল। অবশ্য তার কারণ যে সঠিক কি তা একটা রহস্যই থেকে গেছে। অনেকে বলে এ হলো জমিদার বাড়িরই অন্দরের কারসাজি। প্রসবকালে প্রসূতির মুখে বিষ দিয়ে তাকে খুন করা হয়েছে। আবার অনেকে বলে নাড়ি কাটার সময় ধাইয়ের অসাবধানতায় দুর্ঘটনাজনকভাবে মারা গেছে নন্দিনী। একটা সময়ের পর ঝাপসা ঝাপসা গুঞ্জনগুলো তলিয়ে গেছে চির অন্ধকারে। তাই এতদিন কালিন্দীর অজানা ছিল তার জন্ম বৃত্তান্ত। কিন্তু এইবার যাবার সময় হয়েছে বুঝতে পেরে জগন্নাথ ফাঁস করে গেল সব। কালিন্দী সব শুনে প্রচণ্ড অবাক হল, কিন্তু অবশ হল না। বাপ মরার পরই সে মামার কাছে গেল। রাধা বিনোদ তখন যুবক। বাবার মুখে এবার সেও জানল সব। কালিন্দী ভয় দেখালো, সব কথা সবাইকে বলে দেবে সে। আর সঙ্গে হুমকি দিয়েও বলল সে, যদি মনে করে তাকো আমার মায়ের মতো তুমি চুপি চুপি আমাকেও নিকেশ করে ফেলবে, তবে ভুল করছো। কেননা এই কালিন্দীজি সহজে মরার নয়। কথাটার গুরুত্ব বুঝেছিল রাধা বিনোদের বাবা। ছেলেকেও বুঝিয়ে দিল সে। সেই সময় সন্ধি হল কালিন্দী সবই পাবে, মানে যা চায় সে। কিন্তু বিনিময়ে তাকে মুখটা চিরকাল বন্ধ করে রাখতে হবে। পারিবারিক কেচ্ছা বড় বালাই, অতীতের হোক বা বর্তমানের, তার বাইরে যাওয়া কোনো মতেই উচিত নয়। কালিন্দী রাজি হল। বেশি কিছু চাইনি, শুধু চিরকাল আমার কথার একখানা দাম যেন থাকে। আমায় দুধ চাই করলে আমিও সব 5 কান করে দেব। সেই থেকেই রাধা বিনোদ কালিন্দীর বশে আছে। সবাই জানে সে কর্তা আর কালিন্দী ঝি, কিন্তু তলে তলে যথেষ্ট জোর আছে কালিন্দীর। বুদ্ধিমতী সে, ভেবে চিন্তেই এমন একখানা জিনিস চেয়েছিল। সেও জানে তার যা চেহারা তাতে কোনো ভালো ঘরে তার কোনোদিনও বিয়ে হবে না। তবে কেন যে তার চেহারাখানা এমন হলো তা সে জানে না। বাপমা যদি অত সুন্দর, তবে তাদের মেয়ে কেন কালিন্দী হলো তা তার অজানাই রয়ে গেছে। তবে তাতে তার শোক ছিল না। আর ভালো ঘরই যদি না হয়, তবে ছোট লোকের ঘরে বউও সে হতে চায় না। তার চেয়ে এই ভালো এখানে থেকেই এদের দাঁড়ি উপড়ানো যাবে, এদেরই বুকে বসে। আর তাই সে মন দিয়ে করে যাচ্ছে। তাড়াতাড়ি গিন্নি মরার খবরটা একেবারে নিশ্চিত হয়ে সে দিতে চায় কর্তার কানে। যাওয়ার সময় অন্দরমহল থেকে আরেকটা চটকদার খবর পেয়েছে। মরেছে, তবে সুরের সাক্ষী মাতাল। দুটোতেই নিকেশ হয়েছে। জোড়া খবর দিলে নিশ্চয়ই তার পোয়া 12 হবে। কর্তার মেজাজটা শুধু একটু কায়দা করে জমিয়ে দিতে হবে। কালিন্দী তাই করতেই নাচ মহলে ঢোকে। তারপর ইচ্ছেও পূরণ হয়, কিন্তু শাড়ি সোনা কিছুর সুখী কপালে সয় না তার। মাঝরাতে নিজের ঘরের দরজার বাইরে হঠাৎ ডাক শুনতে পায়। কালিন্দী, কালিন্দী, হায় হায় হায়, কয়লা নিবি না? কত সোনা, নিবি তো? আয় হায়। কে 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 ডাকছো বাইরে? কে? নাইলে কি করে দেখবি? আয়। কালিন্দী ভাবে নিশ্চয়ই তাকে খুন করতে কেউ দেখে ফেলেছে। এখন ভয় দেখাতে এসেছে সে। সর্বনাশ, তার মুখ বন্ধ না করলেই বিপদ। কালিন্দী তাড়াতাড়ি ঘরের দরজা খুলে বাইরে বেরোয়। আয়, তুই আমার সোনা নিবি তো? আয়। এ কি গিন্নিমা, তুমি? হ্যাঁ, আমি তো। তুই আমার সোনা নিবি আর আমি আসবো না? তোকে সোনা দিতে এসেছি তো, আয়।
কালিন্দীর চোখের সামনে দাঁড়িয়ে মরা জমিদার গিন্নির শরীরটা। আমায় আমায় ক্ষমা ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ক্ষমা করো, ক্ষমা করো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। এরপর কি হয়েছিল তা কেউ জানে না। কালিন্দীর দেহটা পুকুরে এলো কি করে, কোথায় গেল তার দেহের কাপড়, সব কথা জানে শুধু এই পুকুরের কালো জল। ও কি, ও ও তুমি কি সর্বনাশ করতে এসেছো গো? চেনা গলাটা কানে যেতেই ঘাড় ঘোরালো লক্ষণ। অভাগীটা ঠিক এসেছে, মুখতেও দেবে না শান্তিতে। কেন এসেছিস আমার মরণ দেখতে? হ্যাঁ দেখ, তবে দেখ, চোখ সার্থক হোক তো, আমি মরছি। দোহাই, আমার মাথা খাও, ঘরে ফিরে চলো। না, যাব না, আজ আমি মরবই। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তুমি যদি মরো তবে আমিও মরবো। কেন, রাজাকে বিয়ে করে রাজপুত্রের মা হবি না? আমায় ছেড়ে দে কইছি, নয়ন ছাড় বলছি। ওগো ওগো, আমি ডুবে যাচ্ছি, তুমি তুমি আমাকে বাঁচাও। আমায় আমায় যেন কে টেনে নিয়ে যাচ্ছে, কে যেন টেনে নিয়ে যাচ্ছে গো। আমার আমার কাপড়। তাই তো, ও কি হচ্ছে? জলটা যেন কেঁপে উঠল। নয়নের গা থেকে কাপড় খুলে নিচ্ছে কে? আমি যাচ্ছি বলে চোখের সামনে অবিশ্বাস্য ঘটনা ঘটতে দেখেও বউকে বাঁচাতে হুড়মুড়িয়ে জলে ঝাঁপাতে গেল লক্ষণ মিস্ত্রি। ওগো, তুমি কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। নয়ন, আমি পারবো না, আমায় তুই তুই ক্ষমা কর। এ জল খুব গরম, আমি পুড়ে যাচ্ছি নয়ন। লক্ষণ পাড়ে উঠে এসেছে, তার সারা শরীর ঝলসে গেছে পুকুরের জল গায়ে লাগতেই। জলের কাঁপুনি ক্রমশ থেমে আসছে, নয়নকেও আর দেখা যাচ্ছে না। কিন্তু হতভম্ব হয়ে লক্ষণ পাড়েই বসে রইল। কেউ জানল না কিছু, শুধু লক্ষণ দেখল সব। বউটা খুব মুখ করত, কিন্তু তবুও এমন করে সে মরে গেল। আসলে হয়েছে কি, স্বামীকে বাঁচাতে সুনয়নী পুকুরের কিনারে এসে লক্ষণের সঙ্গে জোড়াজুড়ি করছিল। লক্ষণ হাত ছাড়িয়ে নিতেই টাল রাখতে না পেরে জলে গিয়ে পড়ে নয়ন বউ, আর অমনি পুকুরের জল কেঁপে ওঠে। নিচের দিকে ডোবাতে থেকেছে তাকে, কিন্তু তার আগে কার যেন দুটো হাত, হয়তো সে হাতের রং কালো, কালো জলের ভিতর দিয়ে এগিয়ে এসে টেনে খুলে নিয়েছে সুনয়নীর পরনের কাপড়। নিজের চোখে বউকে নগ্ন হয়ে জলের অতলে তলিয়ে যেতে দেখেছে সে। তাকে বাঁচাতেও গেছে, কিন্তু পারেনি। পুকুরের জল যে এমন ফুটন্ত হয়ে ওঠে তাকে কেউ বিশ্বাস করবে? কিন্তু তাই যে হয়েছে। হাতে পায়ে সারা গায়ে ফোসকা পড়ে গেছে লক্ষণের। না, আর এখানে বসে থেকে লাভ নেই। যার জন্য ঘর ছেড়ে এসেছিলুম সেই দুনিয়া ছেড়ে চলে গেল। লক্ষণ উঠে দাঁড়াল, আর তখনই যেন নদীর ঢেউয়ের মতন এক ঝলক জল উথলে এসে পাড়ের উপর পড়ল। লক্ষণের পায়ের পাতা ভিজে গেল জলে। জলটা সরে গেল আবার। ও বাবা, এ আবার কি? হ্যাঁ, এ কি? এই যে একটা সোনার সীতাহার, খুবই ভারী। লক্ষণের মতো কড়া হাতেও হাড়ের ওজন মালুম হল। তার মাথা ঘুরছে এবার। পুকুরের জলে নদীর ঢেউ উঠে সোনার হাড় এলো কেমন করে? এই হাড় কার? কে দিল? কেন দিল? লক্ষণ হাড় নিয়ে কি করবে? কে আমাকে এই হার দিলে? আর নয়নকে খেয়ে আমায় তার দাম দিচ্ছ? নেব না আমি, আমার চাই না। বলেই হাড়টা তুলে আবার জলে ফেলে দিল। অমনি কানে এলো কান্নাটা। একটা মেয়ে কাঁদছে আর বলছে, দেখছি
দাও, আমি তার দাম দেব, সোনা দেব। তারা এখানে কাপড় দাও, দাও। লক্ষণ আর দাঁড়ালো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, এইসব তখন আর বোঝার দরকার মনে হলো না। তার শুধু মনে হলো যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে, নয়তো পুকুরের কালো জল তাকেও পুড়িয়ে ছাই করে ছাড়বে। জোরে দৌড়ে নিজের ঘরে এসে মুখ থুবড়ে পড়েছিল লক্ষণ। সারা রাত জ্ঞান ছিল না। পরদিন সকালে জ্ঞান ফিরে প্রথমেই তার কিছু মনে পড়ল না। অভ্যেস মতো সে হাঁক পেড়ে বলল, বলি নয়ন, চায়ের পাতা ফুটিয়ে আনবি নাকি? গুন্ডায় থাক, শুধু চা করেই আন। কিন্তু তাকে ডেকেই তার মনে পড়ল, কে চা আনবে? সে কি আর আছে? গতকালের চাঁদনি রাতটায় কালো জলের পুকুরটা কেমন রাক্ষসী হয়ে উঠেছিল। কুলোটা মেয়ে মানুষটার লজ্জার বালাই এখনো আছে। সুনয়নের গায়ের কাপড়টা কেড়ে নিয়ে সোনার গয়না দিল লক্ষণকে। জীবনটা তেতো করে দিয়ে মুখরা নয়ন বউ জলের তলায় তলিয়ে গেল। চিন্তায়, শোকে আর অদ্ভুত দৃশ্য দেখার অভিজ্ঞতায় লক্ষণ মিস্ত্রি দিনে দিনে বদলাতে থাকল। কারোর তোয়াক্কা করে না, খেটে খায়, হাতের ক্ষত সেরে গেছে, সারাদিন একলা থাকে। কারণে অকারণে লোকের সঙ্গে কথা বলতে গেলে খিটখিট করে ওঠে। তবুও কাজ জানা মানুষ বলে তার কদর কমেনি কখনোই। বউয়ের কথা কেউ শুধলে লক্ষণ বলেছে, সে বেটি মরেছে। কি করে মরল তা জিজ্ঞেস করার সাহস হয়নি কারোর। এমনই মেজাজ ছিল লক্ষণের। হ্যাঁ গো, ও কার কান্না? কে কাঁদছে? তাই তো রে, কিন্তু কিন্তু আমি আমি জানি না। পুকুরের দিক থেকেই শব্দটা আসছে মনে হয়। দূর, তাই আবার হয়? পুকুর কখনো কাঁদে নাকি? কি বোকা রে তুই! বোকা? তুমি চলো এখান থেকে। তোর তো আমার কথাটা বিশ্বাস হলো না। তবে চল, আয়, তোকে দেখাচ্ছি পুকুরে আবার কাঁদবে কে। পুকুরে কি কেউ ঢুকে বসে আছে যে কাঁদবে? আমি ওসব জানতে চাই না। ছাড়ো, ছাড়ো। না, তা বললে হবে না। কাছে গিয়ে তোকে শুনতেই হবে পুকুরে কেউ কাঁদছে কিনা। নে, চল চল, আমি তো তোর সাথেই আছি, তোর হাত ধরে। ভয়টা কিসের? জানি না, জানি না, আমার খুব ভয় হচ্ছে। তুমি অমন করে আমায় টেনে নিয়ে যাচ্ছ কেন? ভালো লাগছে না। ছাড়ো, ছাড়ো, লাগছে আমার। চন্দনের অস্বস্তি হচ্ছিল। কে জানে, বিপদে পড়ার আগে মানুষের মন বোধহয় কিছু জানতে পারে। চন্দনের স্বামীর হাত ছাড়ানোর জন্য ছটফট করছে। তার মনে হচ্ছে বেশি এগোনো ঠিক নয়। কিন্তু লকাই নাছো তাকে টেনে নিয়ে এসে পুকুরের কিনারায় দাঁড় করায়। কান্নাটা আরো স্পষ্ট হয়েছে। শুনেও না শোনার ভান করছিল লকাই। এবার সে একটু নাটক আরম্ভ করল। কান পেতে শোনার মতো করে বলল, তাই তো রে, কে কাঁদে বল দেখি? তুই যা তো, কে দেখে আয় পুকুরে জলে কে কাঁদছে। তুমি কি বলছো? আমি সাঁতার জানি না। তুমি আমার সঙ্গে এমন কেন করছো? আমায় কাঁদাচ্ছ। দেখো, কাল আমি ঠিক বাপের বাড়ি চলে যাব। যাবি বই কি, তবে বাপের বাড়ি নয়, চোমের বাড়ি যাবি। দাঁড়া না, একটু সবুর কর। কিন্তু মুখের কাছে শিকার আশায় আর সবুর সইল না জল পেতনি। কান্নার মধ্যে এবার কথা এলো, আমি তার দাম দেব, সোনা দেব। তারা এখানে কাপড় দাও, দাও। এই দিচ্ছি,
মুহূর্তে শুরু হলো জলের কাঁপুনি। ও, আমি ডুবে যাচ্ছি, তুমি এবার বাঁচাও। কে আমায় টেনে নিচ্ছে, কে আমায় টেনে নিয়ে যাচ্ছে, কে আমাকে টেনে নিয়ে যাচ্ছে গো, জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে। আমার ভয় করছে, শুনছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? এই আমার কথা শুনতে পাচ্ছ না? কি হলো? হচ্ছে তো অনেক কিছু, কিন্তু লকাই যত বড়ই শয়তান হোক, চোখের সামনে এমন হতে দেখলে কারো না বুক কাঁপে। ডুবে যাচ্ছে চন্দনা ঠিক, কিন্তু তার আগে উলঙ্গিনী হচ্ছে সে। আহা, লাল রঙিন ডুরে শাড়িটা গা থেকে খুলে নিচ্ছে দুটো হাত। কষ্ট হচ্ছে নাকি লকাইয়ের? না না, কষ্ট কিসে? এখন তো তার সুখের সময়। হাতুড়ি ধরতে হবে না, করাত চালাতে হবে না, কিন্তু দাম আসছে না কেন? আচ্ছা, পুকুরের জলটা গরম হয়েছে তো? লকাই পায়ের আঙুল ডোবাতে গিয়েও ডোবালো না। কি দরকার? সবই যখন মিলে যাচ্ছে তখন সোনাটাও আসবে ঠিক। এখন একটু সবুর ধরে বসা যাক। লকাই এবার পুকুর পাড়ে পা ছড়িয়ে বসল, সেই বস্তাটায় হেলান দিয়ে। কত কি আছে এর মধ্যে, কিন্তু এগুলো নিয়ে এখন সে কি করবে? থাক, পচে তো আর যাবে না। বউ তো আবারও আসবে ঘরে, তখন নতুন বউ পড়বে। শাড়ি, চুড়ি, স্নো পাউডার, বউয়েরা এসব পেলে স্বামীদের বসেই থাকে। এটা ভেবে একটা বিজাতীয় হাসি খেলে গেল লকাইয়ের ঠোঁটে। ঠিক তখনই ছলাৎ করে জল চলকে পাড়ে এলো। কই কই, কি এসেছে দেখি দেখি। জলের ভিতরে হাত দিয়ে তুলে আনলো জিনিসটা। ও বাবা, চোখ হারিয়ে গেল লকাইয়ের। এই তো দাদু, যেমন বলেছিল তেমন পানা হার। বাহ বাহ, ভালোই হয়েছে। দাদুর জিনিস নাতি পেল, এমনই তো হয় বড় বড় ঘরে। সোনার সীতাহারের গায়ে লেগে থাকা জল লকাই নিজের ফতুয়ার খুঁট দিয়ে মুছতে লাগলো। ততক্ষণে কালো জলের শরীর স্থির হয়ে গেছে। মেলা থেকে কিনে আনা জিনিসপত্র বোঝাই বস্তাটা পিঠে ফেলে বউয়ের বদলে পাওয়া সোনার সীতাহারটা এক হাতের মুঠোয় ধরে বুকের কাছে নিয়ে গুনগুনিয়ে গান গাইতে গাইতে ঘরের দিকে পা চালালো লকাই। এরপর কেটে গেছে দিন 7। তাকেও কয়েকজন শুধিয়েছে বউয়ের খবর। মেলায় যেতে দেখেছিল অনেকেই। তারপর থেকে আর চন্দনাকে দেখছে না কেউ। প্রশ্ন তো করবেই। আরে বাপের বাড়ি গেছে, ওই তার বড় ভাই এসে তাকে নিয়ে গেল। বাপের খুব অসুখ। হাসি মুখে বলেছে সে। শুনছিলেন আমাদের আজকের গল্প কালো জলের কান্না। গল্পকার তিনিতা। গল্প পাঠে আমি সায়ন। লক্ষণ রূপঙ্কর, লকাই বাসক, চন্দনা এবং মেহরুন অঙ্কিতা, কালিন্দী ঐন্দ্রিলা, জমিদার রাধাবিনোদ বিশ্ব, মণিমালা খুশি, সুনয়নী দেবস্মিতা, নন্দিনী মৌমিতা, জগন্নাথ বুবাই। অন্যান্য ভূমিকায় ঝিনুক, সায়নিতা এবং আমি সায়ন। পর্ব পরিচালনা এবং গল্পের সূত্রধার আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তিনি তাকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।